অনিন্দিতা ক্ষীণ আওয়াজে বলতে লাগলো, অ্যাডমিশনের জন্য কোচিং এ ভর্তি হচ্ছে সবাই, আমি হব না? তুমি চাও ভর্তি হতে? অবশ্যই। ঝটফট চঞ্চল জবাব ভেসে এলো। কণ্ঠে উৎফুল্লতা স্পষ্ট টের পেল ইজান। সঙ্গে সঙ্গে সে গম্ভীরতার খোলস ছেড়ে ফেলল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শর্ত আছে। দ্বিধাজড়িত গলা অনিন্দিতার। ইজান আইড হাইড করলো কতক্ষণ। অনিন্দিতা অধৈর্যের মতন ফের জিজ্ঞেস করলো, কি শর্ত? বলুন না কি শর্ত। শর্তটা একটু উইয়ার্ড, তুমি মানবে? অনিন্দিতা রক্ষী কোটরে আসার রেশ। মস্তিষ্কে কেবল নিজের স্বার্থেই ঘুরছে। সেটা পূরণ করতে যা করতে হবে তাতেই অনিন্দিতার রাজি। ও মাথা দুলিয়ে বলল, মানবো, আপনি বলুন। তোমাকে 15 দিন একদম পারফেক্ট স্বামী ভক্ত ওয়াইফ সেজে থাকতে হবে। এক একটা শব্দ যেন শব্দ নয়, আস্ত একটা বাজ। আর সেই বাজ পড়েছে সোজা অনিন্দিতার মাথায়। ও আতকে ওঠে সাথে সাথে। কি? ইজান তৎক্ষণাৎ ঘাড় নাড়ায়। হ্যাঁ, মানে আমার যাবতীয় যা কাজ সব তুমি করবে। বাড়িতে যতক্ষণ থাকবো তর্কাতর্কি না করে আমার কথা শুনবে, আমার খেয়াল রাখবে, যা বলবো তাই করবে, তবেই কোচিংয়ে ভর্তি করাবো। অনিন্দিতা দুই ধারে মাথা নাড়ল। না না না, তা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমি কিভাবে না মানে, আপনি বুঝতে পারছেন না আমার কথা? অনিন্দিতার জড়ানো কণ্ঠস্বর বড্ড অসহায় শোনালো এবেলায়। ইজান গো ধরে বলল, আমি বুঝতে চাইও না, মানবে কিনা বলো। 15 দিন অনেক বেশি। আচ্ছা তাহলে 14 দিন, 2 সপ্তাহ, এর চেয়ে কমাতে পারবো না। অনিন্দিতা অসহায় মুখ বিমূঢ় চিত্তে বসে রইল। ইজান আবার ধপ করে গা এলিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর অনিন্দিতা ওর দিকে ঝুঁকে নরম গলায় বলল, অন্য কোনো শর্ত দিন, এক কথায় মেনে নেব। মানতে হলে এটাই মানো, সেকেন্ড অপশন নেই। দৃঢ় কণ্ঠে কথাটা বলে চোখ বন্ধ করলো ইজান। মিনিট খানেক পর বলল, আপাতত ঘুমাও, সকালে উত্তর জানিও। অনিন্দিতা আস্তে ধীরে বালিশে মাথা ঠেকিয়ে উল্টো পাশ ঘুরল। আজ রাতে সে ঘুমাবে কি করে? এমন উদ্ভট শর্ত কে দেয়? রাত বাড়ল। ঘুম আসবে না বললেও খানিকক্ষণের মাথায় সে গভীর নিদ্রায় তলিয়ে গেল, তা আবার হাত পা খানিকটা ছড়িয়ে। কিন্তু ঘুমাতে পারল না ইজান। আজ শোয়া হয়ে বসে অনিন্দিতার হাত ঠিক করে দিয়ে কিভাবে ঠোঁট এলিয়ে হাসল সে। এসি বন্ধ। বারান্দা থেকে আসা ঠান্ডা হাওয়া হুড়মুড় করে ঘর দখল করেছে। মাঝরাতে সেই ক্ষণে আচমকায় হাওয়ার সঙ্গে মিশে যায় স্নিগ্ধ পুরুষালীর স্বর। দেখি তুমি আমার প্রেমে না পড়ে কেমন করে থাকো। আচ্ছা শরৎ, তুই প্রেম করিস? শরৎ কেঁপে উঠল। সে পানির গ্লাস থেকে 2 ঢোক পান করেছে মাত্র। মা রাত্মক কাশির দমকে মুখ থেকে কয়েক ফোঁটা পানিও ছিটকে পড়ল অদূরে। ইজান সঙ্গে সঙ্গে নাকমুখ কুচকে চেঁচালো, ইয়াক, কি করলি এটা? আপনি এটা কি প্রশ্ন করলেন ভাই? আমার তো কাশিই থামছে না। কোনো মতে প্রত্যুত্তর দিয়ে মুখে হাত চেপে ধরল শরৎ। ইজান বাঁকা চোখে তাকে দেখল। ওরা বসে আছে খাবার টেবিলে। আপাতত এদিকে কেউ নেই। ও চাপা গলায় বলল, কেন, প্রেম কি খারাপ জিনিস? করতেই পারিস। হঠাৎ এই প্রশ্ন কেন ভাই? তোর কাছ থেকে একটু সাজেশন নিতাম। শরৎ হতবাক নেটে চেয়ে বার কয়েক পলক ঝাপটালো। আগ্রহ নিয়ে বলল, কি সাজেশন? ওই আর কি, প্রেমিকারা কি পেলে খুশি হয়। শরৎ বাকরুদ্ধ, হতবিহব্বল। অনেকক্ষণ সে অবিশ্বাস্য চোখে ইজানকে দেখে গেল। এরপর কাচুমাচু মুখে জড়তা নিয়ে বলল, না মানে ভাই, কি বলছেন? আপনি একজন ম্যারিড মানুষ। এখন প্রেম করলে তো ওটাকে মানুষ প্রেম বলবে না। তাছাড়া ভাবি শুনলে কষ্ট পাবে। চড় মেরে গোষ্ঠীর নাম ভরিয়ে দেব। বলুত, পরকীয়ার কথা বলিনি আমি। ফুঁসে উঠে ইজান। আহাম্মক বনে যায় শরৎ। মাথা চুলকে সামান্য হেসে বলে, ও আচ্ছা, যতটুকু জানি মেয়েরা। শরৎকে থামিয়ে ফটাফট প্রশ্ন ছুড়ে ইজান, জানিস মানে? তোর প্রেমিকা নেই সত্যি? কসম ভাই, মেয়েরা তাকায় না আমার দিকে। ইজান তার এমন কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। তবে গম্ভীরভাবে মাথা নাড়িয়ে কেবল বলল, মেয়েরা তাকাবে কিভাবে? যে বেশভূষা ধরিস দেখে তো পিওর গুন্ডা লাগে। শরৎ ভাব নিয়ে বলল, মেয়েদের তাকানোতে আমার যায় আসে না ভাই। এসব প্রেম ঘটিত ব্যাপারে আমি নাই। ওই আর কি, নাচতে না জানলে উঠান বাঁকা। শরৎ মুখ লটকিয়ে কাতস্বরে ডাকলো, ভাই। আচ্ছা, যা বলছিলাম বল, প্রেমিকারা কি পেলে খুশি হয়? গিফট ভাই। মেয়েরা গিফট পেলে সেই খুশি হয়। বেশিরভাগ গুলোই বয়ফ্রেন্ডের হাতের দিকে তাকিয়ে থাকে। ইজান মুখ বিকৃত করে তাকালো। প্রবল আত্মবিশ্বাসের সহিত বলল। কথা শেষ হতে না হতেই সদর দরজা হতে লম্বা সুরে মেয়েলি গলার সালাম ভেসে এলো। ইজান স্বাভাবিকভাবেই ঘাড় বাঁকিয়ে তাকালো। সালামের জবাব দিয়ে বলল, ওয়েলকাম অতসী, ভেরি ভেরি ওয়েলকাম।
আসতে কোনো সমস্যা হয়নি তো? এবার শরৎ চকিতে ঘাড় বাঁকিয়ে তাকালো, উল্টো দিক করে বসায়। ঘাড়টা একটু বেশি বাঁকানো লাগলো, আর তাতেই কিঞ্চিত ব্যথা পেয়ে সামান্য আর্তনাদ করে উঠল। অতসীর নজর তার দিকে ফেরে উতলা হয়ে বড় বড় চোখে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? ইজান ঠোঁট চেপে দুজনকে পরখ করে কতক্ষণ, এরপর বলে, তোমাকে দেখতে গিয়ে ওর ঘাড় বেঁকে গেছে। তুমি একটু ওর সামনে এসে দাঁড়াও, ও একটু ঠিক মতো দেখুক তোমাকে। অতসী ভ্যাবলাকান্তের মতো সত্যি সত্যি সামনে এসে দাঁড়ালো। শরৎ ব্যথা বলে হা হয়ে ইজানের দিকে তাকালো। ইজান ভুরু নাচিয়ে কণ্ঠ খাতে নামিয়ে বলল, তুই না বললি মেয়েরা তোর দিকে তাকায় না? তাহলে আমার শালিকা তোর দিকে এমন অন্যরকম চোখে তাকিয়ে আছে কেন, মিথ্যুক? শরৎ আবার বিষম খেল। তার শ্যামলা মুখশ্রী থমথমে হলো। নাক ফুলিয়ে সে তাকালো অতসীর দিকে। রাজ্যের আগ্রহ নিয়ে তার দিকে এখনো চেয়ে মেয়েটা। শরৎ সহসা ঈষৎ ধমকে ওঠে। কি এভাবে তাকিয়ে আছো কেন? তার ধমকের রেশ ধরে ইজান আরো দ্বিগুণ জোরে তাকে ধমকালো। এই খবরদার, আমার শালিকে ধমক দিবি না। ওর ইচ্ছে হয়েছে, ও তাকাচ্ছে। দরকার হয় সারাদিন ও এভাবে তাকিয়ে থাকবে, আর তুইও এমন ভাবে বসে থাকবি। ইজান শটান করে উঠে দাঁড়ালো। অতসীর বিস্ময়ে বাখারা চেহারায় নজর বুলিয়ে সে হাসার চেষ্টা করলো। কণ্ঠে সিরিয়াস ভাবটা ধরে রাখলো বহু কষ্টে। তুমি বসো, বসে আরামসে ওকে দেখতে থাকো, আর আমি তোমার বোনকে দেখে আসি। জাস্ট 5 মিনিটস। ইজান সময় না খুঁয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। বড় বড় কদম ফেলে সে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো। অতসী হা হয়ে দেখলো একবার। খানিকটা বিভ্রান্তি তাকে চেপে ধরলো চারদিক থেকে। পরপরই মুখ বন্ধ করে শরতের দিকে চোখ ফেরালো সে। বিরাস মুখে কাঠখোট্টা মানবটা তখন চায়ের কাপে চুমুক বসাচ্ছিল। অতসীকে আবার নিজের দিকে তাকাতে দেখে আবার চোখ রাঙালো। কাপ নামিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তুমি ভুলেও আমার দিকে তাকাবে না, তাহলে কিন্তু তোমার চোখের সুন্দর মণি দুটো খুলে মার্বেল খেলবো। আমার চোখের মনি সুন্দর? উৎফুল্ল কণ্ঠস্বর, খুশির চোটে মুখটাও এক নিমেষেই উজ্জ্বল হয়ে উঠল। তা দেখে ভেবাচেকা খেল শরৎ। মানে? একটু আগে তো বললেন আমার চোখের মনি সুন্দর। বলেই অতসী মিষ্টি করে লাজুক হাসল। শরৎ কতক্ষণ হাবার মতো তার দিকে চেয়ে রইল। অতসীর হাসি মিলিয়ে যেতেই সে উঠে দাঁড়ালো। বুক ভরে দম টেনে শার্টের কলার ঠিক করতে করতে বলল, ভাই নামলে বলে দিও, আমি বাইরে অপেক্ষা করছি। অনিন্দিতা আকুবাকু মনে পায়চারি করছিল। ঘরের অবস্থা বেহাল। ইজান সকাল সকাল আলমারির উপর হামলা চালিয়েছে। আজ নাকি কোন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে। সেই উপলক্ষে তার আয়োজনের কমতি নেই। সকালে শাওয়ার নিয়ে তার বাবু সাজা শেষ। এদিকে অনিন্দিতা নাস্তা করতে অবধি যায়নি। মাথায় রাজ্যের চিন্তা ভনভন করছে। ও একসময় মাথা চেপে দাঁড়িয়ে পড়ল। তখনই রুমে ব্যস্ত পায়ে ঢুকল ইজান। এক ভুরু কপালে তুলে সর্বপ্রথমই বলল, উত্তরটা তো জানালে না। অনিন্দিতা কটমার চোখে তাকালো। তারপরে আবার চেহারায় অসহায়ত্ব ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালালো। ব্যাকুল গলায় কিছু বলার পূর্বেই ইজান কাটকাট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ইয়েস অর নো? অনিন্দিতার কথা আটকে গেল। মাথা থেকে হাত সরে ওড়নার ডগা পেঁচাতে পেঁচাতে মুখ কালো করে চাইল। সেই চাউনিতেও গলল না ইজান, বরং আর একটু রুক্ষস্বরে বলল, সময় কম, উত্তর দাও। অনিন্দিতা বুক ভরে নিঃশ্বাস নিল। থেমে থেমে বলতে লাগলো, আমি রাজি, কিন্তু মাত্র 14 দিনের জন্য, মনে রাখবেন। ইজান দুর্ভদ্য হাসল। এক হাতে গোপ ঘুরিয়ে বের বের করলো, 14 দিনকে কিভাবে সারা জীবনে কনভার্ট করতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। এরপরই সে গলা ছেড়ে ডাকলো, কাছে আসো। অনিন্দিতা বিস্ফোরিত নেত্রে তাকালো। অস্ফুট আওয়াজে বলল, হ্যাঁ, ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি নিয়ে আমার কাছে এসে পরিয়ে দাও, লেট হচ্ছে। অনিন্দিতা বুক ধরফরানো কমালো। গাল ফুলিয়ে ফোঁস করে ক্ষুদ্র এক স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ঘড়ি হাতে তুলল। সে কি না কি ভাবল। ছি, তোমার দ্রুত কাজ করতে খুব কষ্ট হয় বুঝি? অনিন্দিতার প্রাণ ছলকে উঠে ফের আতঙ্ক নিয়ে তাকাতেই দেখে ভাবনার মধ্যে ইজান কাছে এসে দাঁড়িয়েছে। নিগুড় তীক্ষ্ণ চাহনি তাক করে তাকে নাজেহাল বানাতে চাইছে। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে ধাক্কা খেতেই অনিন্দিতা কয়েকটা ফাঁকা ঢোক গিলল। দুজনের মধ্যকার দূরত্ব অতি নগণ্য। তার উপর বিশালদেহী মানুষটা তার দিকে ঝুঁকে আছে। অনিন্দিতা মাথা পেছনে সরিয়ে কোনো মতে বলল, আপনার ঘড়ি পরিয়ে দাও। আজ প্রথম দিন, এজন্য বলে বলে দিচ্ছি, কাল থেকে সব নিজ থেকে করবে। বলতে বলতে বাম হাত এগোলো ইজান। অনিন্দিতা ইতস্তত ভঙ্গিতে ঘড়ি পরানো শুরু করে। সেই সেকেন্ড 15তে ইজান নিজের দৃষ্টি এক চুলো সরালো না। গভীর দৃঢ় নজর ঘুরপাক খেল মেয়েটার গোলগাল মুখশ্রীতে। অপ্রতিম, অবর্ণনীয় সৌন্দর্য। সবচেয়ে সুন্দর হচ্ছে ধারালো নাকটা। দেখলেই ফটাফট কটা চুমো বসাতে মন চায়। তারপর আসে পাতলা অধর আর বাদামি চোখ দুটোর কথা।
তাকালেই তো ইজান জান প্রাণ সমেত হুমড়ি খেয়ে পড়ে। শেষ। বলেই ঠোঁট এলিয়ে হাসল অনিন্দিতা, যেন বিশাল যুদ্ধ জয় করেছে। ইজানের ভাবনাচ্যুত হয়, হাতে নজর বুলিয়ে বলে, ব্রাশ আর জেল নিয়ে এসে চুল সেট করে দাও। অনিন্দিতার হাসি হাসি মুখটা ভোতা মুখে পরিণত হতে দেখে ইজান ভুরু নাচায়। কি দেখছো, বেশি সুন্দর দেখাচ্ছে নাকি? অনিন্দিতা ঘুরে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে হাত বাড়ালো, বিড়বিড় করলো। বাজে দেখাচ্ছে বদলোক। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথা ইজান শুনে ফেলল। সঙ্গে সঙ্গে সে মেয়েটার কাঁধ ধরে রুদ্ধ গলায় বলল, কি বললে? অনিন্দিতা ভেবাচেকা খেলো, ভীত হলো তনু, জড়ানো গলায় ফটাফট উচ্চারণ করলো, না না না, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হিন্দি সিনেমার ভিলেনদের মতো লাগছে। ইজান নিচেই ভাষাহারা হয়ে পড়ল, তবে হাত ছুটল না। মেয়েটার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরল, কপট রাগ নিয়ে বলল, কি বললে? আমি ভিলেন? অনিন্দিতা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। কিছুটা ওই রকমই। আপনার গোফ দেখলে ভিলেনদের কথাই মনে পড়ে, কিন্তু ওই ভিলেনগুলো সুন্দর আর কি। ইজান চোখ ছোট ছোট করে তাকালো। মিথ্যে বলছো? সত্যি বলছি, বিশ্বাস করুন। ঠিক আছে, করলাম বিশ্বাস। এবার চুল সেট করে দাও। বলেই সে চট করে বিছানায় গিয়ে বসলো। অনিন্দিতা আপাদমস্তক পরখ করে কণ্ঠে কেমন বিদ্যুপের সুর টেনে বলল, দাঁড়িয়ে থাকলে তো আমার চুলের নাগাল পাবে না, তাই বসে একটু উপকার করে দিলাম। অনিন্দিতা মুখ বাঁকালো অগোচরে, জেল আর ব্রাশ নিয়ে এগোলো, মাঝখানে আধ হাত দূরত্ব রেখে চুলে ব্রাশ চালাতে লাগলো। ইজান ফের প্রশ্ন করলো, হাইট কত তোমার? 5 ফিট 4 ইঞ্চি। ভারী স্বরে অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিতে হলো। তারপরে আবার কিভাবে কৌতূহল জাহির করলো, আপনার কত? 6 ফিট। অনিন্দিতার মুখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। ব্রাশ চালানোর ক্ষণেই হঠাৎ থামিয়ে হাত ধরে আটকে দিল ইজান, বলল, এত গোছানো লাগবে না, এলোমেলো করে দাও। হ্যাঁ। হাত দিয়ে এলোমেলো করে দাও। অনিন্দিতা অদ্ভুত চোখে তাকালো, মুখ কুচকে এরপর চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। পাতলা লম্বা চুলগুলো ছুতেই ভেতরটা শান্ত হয়, কি আরাম লাগছে হাত বুলাতে। অনিন্দিতা বেশ আগ্রহ নিয়ে কাজটা শেষ করলো, এরপর পিছু সরে বলল, শেষ, এবার যান। ইজান উঠে দাঁড়ালো, আয়নায় একবার নিজেকে আত্মপান্ত অবলোকন করে বলল, অতসী এসেছে, নিচে গিয়ে ওর সাথে নাস্তা করে নিও। এরপরে সে বেরিয়ে গেল। শরৎ স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে নিস্তেজের মতো পড়েছিল। চোখ বুঝলে অতসী নামের মেয়েটার ভ্যাবলা দৃষ্টি মানুষপটে ভাসে, কেমন বাচ্চা বাচ্চা মুখ বানিয়ে তাকায়। আদতে সে বাচ্চাই, শরতের কত ছোট। অমন তাকানোর কারণে সে বিপরীত প্রান্তের মানুষের মনের দেয়াল নড়বড়ে হয়ে ওঠে। তা তো নির্বোধ, মেয়েটা জানে না, বুঝে না, কিন্তু শরৎ তো অবস্থায় যথেষ্ট জ্ঞান রয়েছে মস্তিষ্কে, তাই সে মেয়েটার সামনে পড়বে না বলে মনে মনে পণ করল। এবার গাড়ির দরজা খোলার শব্দ পেতেই মাথা তুলে শরৎ, পিঠ সোজা করতেই পেছন থেকে কৌতুক ভরা গলা শোনা যায়, কি ভাবছিস? কিছু না ভাই, 12টার ভেতর ওখানে যাওয়ার কথা, 11:30 বেজে গেল। দেরি হয়ে গেছে না? বুঝিসই তো, ম্যারিড মানুষ। শরৎ ভেবাচাকা খেলো, সামান্য মাথা বাগিয়ে পেছনে তাকালো। ইজান ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। দেরি তো হয়েছে। বউকে জ্বালানোর পায়তারা করতে করতেও কলার ঠিক করতে করতে প্রশ্ন করলো, কেমন লাগছে রে এই হেয়ার স্টাইলে? শরৎ এক পলক এলোমেলো অবিন্যস্ত চুলগুলোয় চোখ বোলালো, ভাবুক স্বরে পাল্টা প্রশ্ন করলো, স্টাইল কোথায় ভাই? ইজান মুখ কুচকে হাসলো অকারণেই, বলল, এটাই স্টাইল তোর ভাবি করে দিয়েছে। এমন স্টাইল পেতে চাইলে দ্রুত বিয়ে কর। শরৎ সোজা হয়ে বসলো, গাড়ি স্টার্ট দিয়ে নিজের গোছানো চুলে এক হাত বুলিয়ে চাপা স্বরে বলল, দরকার নেই ভাই এমন উদ্ভট স্টাইল। ইজান গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরল। সে এসেছে সামিউল মির্জার বাড়িতে। রাজনীতিতে বাবার পর কাউকে ইজানের ফলো করা হলে তিনি হচ্ছেন সামিউল মির্জা, ভদ্রলক্ষ অমায়িক এবং একই ধারে চতুর মস্তিষ্কের অধিকারী। তার সঙ্গে চিন্তাভাবনার অনেকটাই মিলে যায় ইজানের, সেজন্যই ভদ্রলোককে তার খুব পছন্দ। মাসে অন্তত একবার হলেও সামিউল সাহেব দলের লোকজনদের দাওয়াত দেন। ইজান খুব কম আসে, এই নিয়ে দ্বিতীয়বার পা রাখা বাড়িটায়। বাইরে থেকে ভেতরটা বেশি সুসজ্জিত, চারদিকে লোকজন, নামকরা ব্যক্তিবর্গ সবাই। সামিউল সাহেব ইজানকে দেখে এগিয়ে এলেন, সহস্যে বুকে জড়িয়ে পিঠ চাপড়ে বললেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইজান অল্প হাসলো। আলাপচারিতা শেষে সোফায় বসলো। ড্রয়িং স্পেসটা পুরোটাই পুরুষ মানুষের দখলে।
বাড়িতে কোনো নারী আছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কিয়ৎক্ষণ গড়াতেই রিনি ছিনে আওয়াজে শোনা গেল। নুপুরের আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হতেই সবার কথা থেমে যায় সহসা। ইজান নড়ে চড়ে বসে। সে ভেবেছিল তার মনের ভুল। সামিল সাহেবের পাশে এসে দাঁড়ালো এক নতুন মুখ, সুস্থির চেহারার ভয়ার্থ। অপ্রস্তুত দৃষ্টিটা সবাইকে এক পরলোক করে থামলো সামিল সাহেবের নিকট এসে। মেয়ের এমন চাহনির বিপরীতে সামিল সাহেব কণ্ঠ নুয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে আম্মু, হঠাৎ নিচে এলে কেন? একটু বেরোতে হবে আব্বু, যাই। সামিল সাহেব মাথা নেড়ে সম্মতি দিতেই ফের রিনিঝিনি শব্দ তরঙ্গ কর্ণগোচর হয়। মেয়েটা ছুটে যায় বাইরের দিকে। সোফায় বসে এক লোক আচানক কৌতূহল সহিত প্রশ্ন করলেন, এ আপনার একমাত্র মেয়ে সারা না? সামিল সাহেব মাথা নাড়িয়ে হাসলেন। হ্যাঁ। ইজান ঠোঁট চেপে বসে শুনল সবই। কোনোরূপ বিকার দেখালো না। তার মন আকুবাকু করছে কখন সে বাড়ি ফিরবে ভেবে। ঝুম বৃষ্টি নামতেই গাড়ির গতি কমিয়ে আনল শরৎ। আকাশে কালো মেঘের ঘনঘটা, পানিসহ বাতাসের এক ঝাপটা গাড়ির ভেতর ছিটকে এসেছে গ্লাস তোলার আগে। তাতেই তিতি বিরক্ত হয়ে অন্য পাশে সরে বসল ইজান। পাঞ্জাবির বুকের দিকটা ছেড়ে বলল, স্পিড কমালি কেন? রাস্তা দেখা যাচ্ছে তো ভাই। বলে আবার ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো শরৎ। ইজান গা এলিয়ে দিয়ে ফোন বের করলো। গ্যালারিতে ঢুকেই ফেভারিট ফোল্ডারে প্রবেশ করলো। এই ফোল্ডারটায় ছবি অ্যাড করেছে সে 3 দিন আগে। গুনে গুনে 5টা ছবি। ছবিগুলো বিশেষ বলেই এখানে স্থান পেয়েছে। ও জুম করে দেখা শুরু করলো। ছবিগুলো তার বিয়ের দিন সন্ধ্যার। ইমাদ তুলেছে। তার ফটোগ্রাফির প্রতি বিশেষ ঝোঁক আছে। ছবিটায় অনিন্দিতা সই করছিল। চোখ মুখে কোনোরূপ দুঃখ প্রকাশ না পেলেও অপ্রকাশিত কিছু অভিযোগ যেন স্পষ্ট চোখে ভেসে উঠেছে। ইজান নড়ে চড়ে বসে। মালিনী মারা গেছিলেন এক দুর্ঘটনায়। রান্নাঘরে কাজ করতে গিয়ে পুড়ে গেছিলেন। বাড়িতে তখন কেবল অলি সাহেব ছিলেন। অনিন্দিতা ছিল স্কুলে। অলি সাহেব শত চেষ্টা করেও প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারেননি। তাদের বিয়েটা ছিল প্রণয়ের। জাফর আদনানের পূর্ণ সমর্থন এতে ছিল না। তবে বোনের মুখের দিকে তাকিয়ে তাদের বিয়েতে মত দিয়েছিলেন। বোনের এমন বিভৎস মৃত্যুটাই তিনি অলি আহমেদকেই একমাত্র দায়ী করতেন। অনিন্দিতা বাড়িতে মনোরম হয়ে থাকত। স্কুলেও যেতে চাইতো না। অলি সাহেব তাকে পাঠালেন তার ফুফুর বাড়িতে। অথচ ফেরার পর অনিন্দিতা খবর পেল অলি সাহেব আর বেঁচে নাই। ঘরে তার লাশ পড়েছিল। খুব খোঁজাখুঁজির পর একটা বিষের বোতল মেলে। তাতেই সবাই ধরে নেয় ভদ্রলোক আত্মহত্যা করেছেন। কিন্তু ঘটাটা ভুল। অলি সাহেব মারা গেছিলেন হার্ট অ্যাটাকে। বাবা মা হারিয়ে অনিন্দিতার ঠাঁই হয় মামার বাড়িতে। ফুফুর বিশাল পরিবারে সে নিজেই যেতে চায়নি। আফরোজা তোড়জোড় করে তাকে ঘরে তুললেন। প্রথম খুশি ছিলেন জাফর। মেয়েটাকে দেখলেই তার বোনের কথা মনে পড়ত। একবার অলি আহমেদের বিরুদ্ধে কথা বলায় অনিন্দিতা তেতে ওঠে। তর্কাতর্কির এক পর্যায়ে জাফর ফুঁসে ওঠেন। এরপর থেকে মেয়েটাকে তিনি দেখতে পারেন না। এসব কিছুই জানা গেছে অতসীর কাছ থেকে। অতসীর কথা মনে পড়তে ইজান চোখ শরতের দিকে নেয়। ফোন নামিয়ে আদেশের সুরে বলে, অতসীকে রাতে দিয়ে আসবি। শরৎ বিশেষ বিকার দেখাতে চায়নি। তবুও না চাইতে তার চোখ মুখ কুচকে এলো সামান্য। ইজান ভিউ মিররে তা দেখে ভুরু নাচায়। বলে, নাক ছিটকাবি না। মেয়েটাকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবি রাতের আগে। ঠিক আছে ভাই। ইজান ঠোঁট বাঁকিয়ে কুটিল হাসে। বিয়ে শাদী কবে করবি শরৎ? শরৎ তৎক্ষণাৎ একরাশ বিতৃষ্ণা নিয়ে বলল, কখনো না। বিয়ে টিয়ে খুব ঝামেলার বিষয়। কেমন ঝামেলা? ঘরে থাকতে হয়, বউকে সময় দিতে হয়। আমার তো ঘরে মন টেকে না, দম বন্ধ লাগে। বিয়ে করার পর এসব দেখলে বউ ছেড়ে যাবে শিওর। ইজান গম্ভীর হলো এবার। এসব কেমন কথা? ঘরে বউ থাকতে এমনি ঘরে মন টিকবে। বলেই কণ্ঠ খাদে নামালো ইজান। ফের বিড়বিড় করে বলল, আমাকে দেখ, দুনিয়াদারির কাজ ফেলে আমি উতলা হয়ে আগে ভাগে বাড়ি ফিরছি। কারণ একটাই, বাড়িতে বউ আছে। অনিন্দিতা বিছানায় পা ঝুলে অধীর অপেক্ষায় বুক চেপে বসে রয়েছে। ইজান আসলেই তাকে একটা খবর জানানোর আছে। কোচিংয়ে এই সপ্তাহের মধ্যেই ভর্তি হতে হবে। অর্থাৎ 2 সপ্তাহ অপেক্ষা করা যাবে না কোনো ক্রমে। শিয়া এই খবর দেওয়ার পর থেকে সে খুশিতে ভাসছে। ভেতরটা আন্দোলিত হচ্ছে খুশির জোয়ারে। সকালবেলাকার করা ইজানের কাণ্ডে অনিন্দিতা পারে না লজ্জায় মুখ ঢেকে বসে থাকতে। একদিনে অবস্থা বেহাল। রোজ এমন হলে সে নিজেকে সামলাবে কি করে? ইজান ত্রস্ত পায়ে ঘরে ঢুকে। ফাঁকা রুমে কেবল অনিন্দিতাকে দেখে ভুরু কুচকায়। ভারী কি আওয়াজে প্রশ্ন ছুড়ে, অতসী কোথায়? অনিন্দিতার ভাবনা সুতো ছিঁড়ে চট করে দাঁড়িয়ে উত্তর দেয়, সুভার কাছে। অনিন্দিতার ঝলমলের চেহারা দেখে সন্ধিয়ান গলায় ফের প্রশ্ন করল ইজান। কিছু বলবে? মাথা দুলিয়ে চটপটে কণ্ঠে অনিন্দিতা বলে, কোচিংয়ে এই সপ্তাহের ভেতরেই ভর্তি হতে হবে। লাস্ট ডেট এটাই। এরপর আর কেউ ভর্তি হতে পারবে না। উজ্জ্বল চেহারাটা দেখে চোখ সরালো ইজান।
বিছানায় বসে দুহাত প্রসারিত করে ভর ঠিক রাখলো। স্বাভাবিক গলায় প্রশ্ন রাখলো, তো এতে এত খুশি হওয়ার কারণ কি? এমনি। কোচিং এ ভর্তি করালেই পোল্ট্রি খাওয়ার পায়তারা করছো নাকি? লাভ হবে না, ঘরে আটকে রাখবো কথা না শুনলে। কথা শেষ হতেই হাসি হাসি মুখটা ধপ করে নিভে যায়। তা খেয়াল করে ইজান ঠোঁট চেপে হাসি আটকে রাখে। চোখের পলকে খপ করে ধরে অনিন্দিতার ডান হাত। মেয়েটা প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পায় না। তার পূর্বেই টান দিয়ে নিজের কাছে এনে দাঁড় করায় ইজান। হাত ছেড়ে নিজের বাম হাত এগিয়ে বলল, ঘড়ি খুলো। অনিন্দিতা বিরস মুখে ঘড়ি খুলে। ইজান বলে, পড়তে বসুনি কেন? আপনার অপেক্ষা করছিলাম। বেখেয়ালে কথাটা বললে ইজানের ভেতরটা সিক্ত হলো অদ্ভুত অনুভূতিতে। মনে হলো একটা হার্টবিট খোয়া গেছে, বুকটা ভারী হচ্ছে আবেশে। অনিন্দিতা একই ভঙ্গিতে দাঁড়িয়ে গভীর চোখে চেয়ে চেয়ে তার হলদেটে ফর্সা চেহারা পরখ করে। চোখাচোখি হলেও দৃষ্টি সরাতে পারে না। লোকটার চোখে অদ্ভুত জাদুবল আছে বোধহয়, তা দিয়ে খুব দারুণভাবে আকৃষ্ট করে মনে ঝড় তুলতে পারে। ইজান তন্মধ্যে এক বুড়ো কপালে তুলে প্রশ্ন করে, নুপুর পড়ো? অনিন্দিতার ধ্যান ছুটে দুপাশে মাথা নাড়িয়ে কণ্ঠিত স্বরে বলে, না। নাকের ফুলটা কি গোল্ড নাকি এমনি? গোল্ড। ধারালো নাকটার দিকে দৃঢ় নজর স্থির ইজানের। ছোট্ট একটা নাকফুল, খুব কাছে এলেই নজরে আসে সেটা। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালা বারান্দার দরজা সবই খোলা, হুড়মুড় করে বাতাস প্রবেশ করছে। সেই বাতাসের সংস্পর্শ পেয়েও জানে অনিন্দিতা অস্থির হচ্ছে। সেটা স্পষ্টই বুঝতে পারল ইজান। ও চোখে হাসল, সহসা চাপা স্বরে জিজ্ঞেস করল, অনিন্দিতা, তুমি কি আমাকে ঘৃণা করো? দৈবাত এহনো প্রশ্ন আশাতীত ছিল অনিন্দিতার। সে চমকালো, থমকালো, বাখারা বনে তাকিয়ে রইল গভীর কালো স্বচ্ছ চুকালে। বক্ষপটের অশান্তি বাড়ল তবুও। হঠাৎ এমন প্রশ্নের কারণ কি সে ভেবে পেল না। ইজানকে তো সে ঘৃণা করে না, ঘৃণা করলে সে চোখে চোখ রাখতে পারত না, অক্ষিকটরের অতল গভীরে নিজের অজান্তে ডুব যেতে পারত না। ইজান ফের ঘোর কাটিয়ে ক্ষীণস্বরে প্রশ্ন করে, বলো, ঘৃণা করো আমাকে? অনিন্দিতা আনমনে স্লোত গতিতে দুই ধারে ঘাড় নাড়ালো। ইজানের মসৃণ কপালে গুটিকে এক সূক্ষ্ম ভাঁজ পড়ে, তাতে অসন্তোষ কণ্ঠে বলে, মুখে বলো। করি না। তাহলে কি করো? অনিন্দিতা আবারও শব্দে হারালো। ইজান উত্তরের আশায় চেয়ে থাকলো অনেকক্ষণ, কিন্তু আশানুরূপ জবাব মিলল না। ভেতরটা হতাশায় ত্যক্ত হলো, কিন্তু বাইরেটা সেসব কিছুরই প্রকাশ করতে পারল না ইজান। অনিন্দিতা আচানক মাথা নুয়ে ফেলল, থুতনি চিবুক ছুলে বিড়বিড় করে বলল, আপনাকে আমি ঘৃণা করতে পারি না। করতে চাও? অনিন্দিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল, চোখের পাতা নড়ল কেবল। শরীরটা সে চেয়েও এক বিন্দু টলাতে পারল না। অদৃশ্য স্পর্শেই যেন ইজান তাকে বন্দি করে রেখেছে। সময় গড়ালো, নীরবতারা জাল বুনল। অনিন্দিতা হাঁসফাঁস করতে করতে হঠাৎ জবাব দিল, কেন চাইবো? ইজান নিচের দিকে তাকিয়েছিল, দৃষ্টি ঘুরপাক খাচ্ছিল মেয়েটির শুভ্র পায়ের পাতায়। সে এক পা নড়লেই হয়তো ইজানের শক্ত হৃদয়টা নীরব প্রত্যাখ্যানে বিষিয়ে যেত, কিন্তু মেয়েটা তার মনটাকে লাই দিল, সরল না এক চুলো। প্রশ্নখানা শুনে ইজান ঈষৎ চমকালো। এরপরই আবার ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, কারণ আমি খুনি, তাই? বাতাসের ঝাপটায় শক্তপোক্ত শরীরটাও নড়ে চড়ে উঠল। জানালার সফেদ পর্দাগুলো শূন্যে উঠছে বিরতিহীন, উদ্দেশ্যহীন। বাইরেটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে ঝড় হচ্ছে, প্রকৃতিতে তাণ্ডব চলছে। তার চেয়েও দ্বিগুণ তাণ্ডব চলছে ঘরে অবস্থানরত দুই নরনারীর বক্ষস্থলে হৃৎপিণ্ডে। খানিকক্ষণ পর নিজেকে কিঞ্চিত ধাতস্থ করতে পারল অনিন্দিতা। নেতি আসা গলায় থেমে থেমে বলতে লাগলো, কারণ থাকলেও ঘৃণা করতে পারছি না। ইজানের মন তার মস্তিষ্ককে দমিয়ে দিল। মেয়েটার স্বর মিলিয়ে যেতেই সে দুহাতে জাপতে ধরল মেয়েটার দুই হাত। শক্তি প্রয়োগ করে টেনে আনলো খুব কাছে। শক্ত বাঁধনে হাত দুটো বন্দি করে দৃঢ় অথচ নির্মল কণ্ঠে বলল, হয় খুব করে ঘৃণা করো, না হয় ভালোবাসতে শিখো। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় অনিন্দিতাকে আবার সেকেন্ডের মাথায় নিজেই ঠেলে দূরে সরালো ইজান। বিক্ষিপ্ত মন আর অবসন্ন দেহটা টেনে দাঁড় করিয়ে ছুটল আশ্রমের দিকে। আজ এক দুঃসাহসিক কাজ করতে যাচ্ছে খুশি। বাসায় সে একা। বোয়ারা বৃষ্টি নামার আগে তড়িঘড়ি করে বেরিয়ে গেছেন। আকস্মিক বৃষ্টিতে অফিসে আটকা পড়ছিল নিবরাস, না হলে সন্ধ্যার আগে চলে আসতো। এখন বৃষ্টির দাপট কমেছে, নিবরাস হয়তো রাস্তায় এখন। ইদানিং ছাদটা খোলা হয় বেশ। আজ ভুলবশত ছাদে কাপড় রয়ে গেছে, বোয়ার মনে নেই। সেগুলো বাতাসের ছাপটায় উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিবরাসের প্রিয় শার্টটাও ওখানে। খুশি তাই সিদ্ধান্ত নিয়েছে সে প্রথমবারের মতন ছাদে উঠবে। বৃষ্টি যেহেতু কমে এসেছে, সুতরাং গা বেশি ভিজবে না। তবে সবটা করতে হবে নিবরাস আসার আগে।
তাই ও তড়িঘড়ি করে মাথায় ওড়না পেঁচালো। এরপর সিঁড়িঘরের বাতি চালিয়ে সাবধানে পায়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে লাগলো। ছাতি খালিফা পেলতে চিত্ত বরফের মতন জমে যায়, শীতল হাওয়া গা ছুঁয়ে যায়। বৃষ্টির তীব্রতা নেই বললেই চলে। হারামে চোখ বুজে ফেলে খুশি। বার কয়েক লম্বা নিঃশ্বাস টেনে সে পা বাড়ায় রেলিংয়ের দিকে। খুশির চেয়েও এক হাত উঁচু রেলিং, ফাঁক ফোকর দিয়ে একটু আড্ডু গেট দেখা যায়। তন্মধ্যে অদূর হতে গাড়ির শব্দ শোনা গেল। দারোয়ানকে ছাতা সমেত গেটের দিকে এগোতে দেখে খুশি তড়িঘড়ি করে কাপড়গুলো হাতে তোলে। জিপ কামড়ে দ্রুত পা বাড়ায়। ছাদের দরজা পুরো সন্ধ্যা খোলাই ছিল, ফলস্বরূপ সিঁড়ির টাইলসে পানির ছটা বেশ ভালোই পড়েছে। দুই সিঁড়ি ডিঙাতেই খুশি ব্যালেন্স হারালো। তাড়াহুড়ায় সে পানি খেয়াল করেনি। চোখ বড় বড় করে শেষবার পলক ঝাপটালো। কিছু বুঝে উঠবার আগেই ধরাম করে এক আওয়াজ হলো। কাপড় আঁকড়ে ধরা হাতটা ছুটে গেলেও সিঁড়ির রেলিং অবধি পৌঁছালো না। নিব্রাসের আদর যত্নে রাখা পুতুল দেহটা গড়িয়ে পড়তে লাগলো। সিঁড়িতে কেবল চিহ্ন রেখে গেল লাল তরতাজা তরলের। খুশির নামটা রেখেছিলেন তার বাবা। তার আগে খুশির বড় দুটো বোন জন্ম লগ্নেই মারা যায়। ছেলে হওয়ার পর তাই আর কোনো সন্তানের আশা করেননি তার বাবা মা। কিন্তু সময় গড়াতেই খুশি তার মায়ের পেটে আসে। জন্মের ক্ষণে সবাই মেয়ে দেখে খুশি হলেও একটা চাপা ভাই কাজ করছিল সবার মনে। কিন্তু তাদের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে খুশি সুস্থভাবেই বড় হলো। কিন্তু চলার পথে প্রত্যেক কদমে কদমে সে বুঝলো তার জীবনে খুশি শব্দটা দীর্ঘস্থায়ী না। একটু যাও কবা কপালে সুখ আসছে, সেটাও যেন খুব নিষ্ঠুরভাবে ছিনিয়ে নেওয়া হয়। খুশি নিব্রাসের প্রাণ ভোমরা। নিব্রাস যাকে উজাড় করে নিজের প্রাণ সঁপে দিয়েছে, যাকে দেখলে নিব্রাস থমকে দাঁড়ায়। দেরিতে হলেও যাকে নিব্রাস সবচেয়ে বেশি ভালোবেসেছে, সেই মানুষটা হলো খুশি। সেই খুশির এক করুণ দশা হলো আজ। বাসায় ঢুকে তন্ন তন্ন করেও নিব্রাস খুশিকে খুঁজে পেল না। শেষমেশ সিঁড়ি ঘরের দিকে ধুরু ধুরু বুকে এগোতেই তার পৃথিবী থেমে যায়। দোতলার একতলার মাঝখানের স্পেসটাই জ্ঞানহীন দেহটা পড়ে আছে। লাল তলার ওপরের সিঁড়িগুলো থেকে জলরাশির মতন গড়িয়ে পড়ছে। 5 সেকেন্ড ঝাপসা চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে পলক ঝাপড়ালো নিব্রাস। এরপরই ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে মাথাটা কোলে তুলল। গাল চাপড়ে চেঁচিয়ে ডাকলো, খুশি, এই ঘুষ। খুশি সেই ডাক শুনল না। চোখের পাতা একবারের জন্য নড়ল না। নিব্রাস কম্পিত স্বরে আবার ডাকে, চোখ খুলো, এই খুশি, একবার তাকাও, কসম লাগে খুশি, একবার চোখ খুলো। খুশি এর প্রথম নিব্রাসের অবাধ্য হলো বোধহয়। নিব্রাস থমকে রইল কয়েক পলক। ক্লান্ত মস্তিষ্ক সবকিছু ঠাড় করতে সময় নিচ্ছে। মন সামনের দৃশ্য মানতে নারাজ। নিব্রাসের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে প্রাণে খোদার নিকট একটাই দোয়া করলো, এটা যেন কোনো দুঃস্বপ্ন হয়। কিন্তু বাস্তবকে স্বপ্নতে পরিণত করা যায় না। সে অদম্য ক্ষমতা পৃথিবীতে কারোরই নেই। নিব্রাস নিজের টালমাটাল শরীরটা টেনে হিঁচড়ে দাঁড় করালো। এরপর দুহাতে কোলে তুলল নরম ভেজা দেহটা। কতবার নিব্রাস খুশিকে কোলে তুলেছে। খুশি তাতে হয় লজ্জায় বুকের সঙ্গে মিশে গেছে, না হয় খিলখিল করে হেসেছে। কিন্তু আজ সে গলাটা অবধি দুহাতে জড়িয়ে ধরল না। অতসী ফ্রন্ট সিটে বসে ঝিমোচ্ছে। শরৎ স্টিয়ারিং থেকে হাত সরিয়ে বিরক্ত মুখে বাইরের দিকে তাকালো। গাড়িটা আটকে পড়েছে ছোটোখাটো জ্যামের মধ্যে। যে কোনো সময় জ্যাম ছুটে যাবে। অথচ এই অল্প সময়টুকু দারুণ বিরক্তিকর ঠেকছে শরতের নিকট। শরৎ মুখে হাত ঠেকিয়ে পাশ ফিরে তাকালো। অমনি ভ্রুদয় কুচকে কর্কশ গলায় বলল, এই মেয়ে, ঘুমিয়ে যাচ্ছ নাকি? খবরদার, ঘুমাবে না। অতসী ঝট করে সোজা হয়ে বসলো। বুকে হাত চেপে বড় বড় দুটো দম ফেললো। এরপর দাঁতে দাঁত চেপে ডান দিকে চেয়ে বলল, আস্তে কথা বলতে পারেন না? সারাক্ষণ খালি বুড়ো মানুষের মতো খ্যাট করেন। শরৎ হতবিহ্বল হয়ে যায়। কি কি বললে? ঠিক বলেছি, আমার সঙ্গে একদম চোটপাট দেখাবেন না, সুন্দরভাবে কথা বলবেন। শরৎ চোখ রাঙালো। কোথাকার কোন মহারানী তুমি যে সুন্দরভাবে কথা বলবো? দুলাভাইয়ের শালি আমি, মনে রাখবেন। অকারণে ধমকাধমকি করলে ইজান ভাইয়াকে বলে দেব। শরৎ বিস্ময়ে থ বনে যায়। পরপরই আবার শক্ত চোয়ালে প্রশ্ন করে, তোমার কত বড় আমি জানো? আমার সঙ্গে এমন ব্যবহার মোটেও করবে না। কত বছর বয়স আপনার আঙ্কেল? আচানক এহেন সম্বোধনে থমথমে হলো শরতের শ্যামলা মুখশ্রী। স্টিয়ারিং চেপে সে রাগ সংবরণ করলো। অতসী ঠোঁট চেপে হাসি আটকে কেবল দেখে গেল শরৎকে। জ্যাম ছুটলে আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। রাতটা যে আরেক নবদম্পতির খুব ভালো কাটছে তাও না। ইজান রাতের খাবার খেলো না। অনিন্দিতাও খেতে বসে উঠে গেল। ঘুমানোর সময়টাও দুজনে মুখোমুখি হলো না। অনিন্দিতা এসে শুয়ে পড়লো। ইজানের দেখা মিলল না। সে বারান্দায় দম ধরে বসে আছে। বসে বসে কে করছে কে জানে। ঘুমের সময় পেরিয়ে গেলেও অনিন্দিতার চোখে ঘুম ধরা দেয়নি। সে উঠে বসলো। নিঃশব্দে হাঁটা ধরল বারান্দার দিকে। উকি দিতে ইজানের শক্ত পেট দেখা গেল। ঝুঁকে বসে আছে।
প্রকৃতি তখন পুরোদমে নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে ঠান্ডা হওয়ার পরশ অনুভব করা যাচ্ছে। অনিন্দিতা এগুলো শব্দহীনভাবে পা ফেললো। একসময় ইজান তার উপস্থিতি বুঝে ফেলল। সামান্য উৎকণ্ঠা কণ্ঠে ঢেলে প্রশ্ন করল, ঘুমাওনি? না, ঘুম আসছে না। বারান্দায় দুটো চেয়ার রাখা আছে, প্রথমটাই ইজান বসা, দ্বিতীয়টায় বসতে হলে তাকে ডিঙিয়ে যেতে হবে। অনিন্দিতা সেই দুঃসাহস দেখালো না, বরং বড্ড সরল গলায় বলল, সরুন, আমি বসবো। ইজান উঠে অন্য চেয়ারটায় বসলো। অনিন্দিতা এবার আরাম করে বসলো। বসতেই চিত্ত শিথিল হলো। গায়ে সুতির একটা জামা, পাতলা ওড়নাটা গলায় ঝুলানো, হাতে দুটো ওড়নার নিচে ঢুকিয়ে রাখলো অনিন্দিতা। সামান্য উত্তাপ যদি মিলে তাতে, বাইরে যে খুব ঠান্ডা। ইজান সহসা নিরুদ্বেগ নির্লিপ্ত কণ্ঠে বলল, সকালে রেডি থেকো, ভর্তি করিয়ে দিয়ে আসবো। এরপর সে বুক ভরে নিঃশ্বাস টানলো। খুব শান্ত কণ্ঠে বলল, রুমে গিয়ে ঘুমাও, ঠান্ডা লাগবে এখানে। থাকি না, ভালো লাগছে। ইজান ঘাড় বাঁকিয়ে তাকালো, মিছে মিছে খানিকটা রাগ দেখিয়ে বলল, কথা শুনো না কেন? ঠান্ডা লাগলে বুঝবে। আচ্ছা, বুঝবো। ওড়না দিয়ে কান ঘুরো, বাতাস লাগবে না। রাগটা হাওয়ায় মিলিয়ে গেল। এবার একই দৃষ্টিতে তাকিয়ে থাকলো ইজান। স্বচ্ছ চাউনিতে এক বিন্দু অস্বস্তি হলো না অনিন্দিতার। সে স্বাভাবিক ভঙ্গিমায় ওড়না মাথায় তুলে বলল, আপনার ঠান্ডা লাগে না? না। কেন? কৌতূহলী গলা। ইজান দাঁতে দাঁত পিষে বিরক্ত গলায় বলল, তুমি পাশে বসে আছো যে তাই। কি সব আজগুবি কথা। মুখ বাঁকালো অনিন্দিতা। পরপরই ঘোর তমস্যায় ঘেরা অন্তরিক্ষে শূন্য দৃষ্টি স্থাপন করে। গালে হাত ঠেকালো ও বলল, জানেন, আপনাকে প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো। ইজান চমকায়নি, কিন্তু এক মুহূর্তের জন্য সে পলক ফেলতে ভুলে গেল। নিজেকে ধাতস্থ করতে সে একবার মাথা ঝাড়া দিল, এরপর খানিকটা বিভ্রান্তি নিয়ে প্রত্যুত্তর দিল, হ্যাঁ। বিশেষ করে আপনার গোফ দেখে ভয় পেতাম। এখন পাও না? না। কেন পাও না? জানি না। কি জানো তুমি? ঘৃণা করতেও জানো না, ভয় পেতেও জানো না, ভালোবাসতেও জানো না। শেষ বেলায় স্বরটা কেমন মিয়ে গেল। তবুও শব্দ দুটো স্পষ্টভাবে কর্ণগোচর হলো অনিন্দিতার। তবে ভেতরটার উৎকণ্ঠা ভাব সে ঠিকঠাক প্রকাশ করতে পারল না। নড়ে চড়ে বসতে ইজান ফের বলে, ইদানিং আমার খুব লোভ হয় অনিন্দিতা। ঈষৎ হতভম্বী ছেকে ধরল অনিন্দিতাকে। বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করল, কিসের লোভ? একটু ভালোবাসা পাওয়ার লোভ। আমি কারোর কাছে কোনোদিনও কোনো কিছুর জন্য হাত পাতিনি, কিন্তু এখন হাত পাততে মন চাইছে, তাও আবার একটু ভালোবাসার জন্য। মাঝরাত হলো বলে এইক্ষণে এমন উদ্ভট কথা ইজানের মুখ দিয়ে বের হচ্ছে। বিশ্বাস করা দুঃসাধ্য। অনিন্দিতা নিজেও তাই বিশ্বাস করতে পারল না। এই যে এখনও তার দিকে সরাসরি নজর রেখে বসে আছে, পরখ করছে সুশ্রী মুখের প্রকাশ্য ভাবান্তর। শিথিল মুখশ্রীটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে বিভ্রান্তিতে ছেয়ে যাচ্ছে। চিকন ভুরু দুটো সামান্য বেঁকে গেছে। মন মস্তিষ্কের দ্বন্দ্বে তিত্তির করে ভারী অক্ষিপল্লব নড়ছে। কোনোটাই দেখতে মন্দ লাগছে না, উল্টো ইজানের দেখার আগ্রহটা ক্রমশ বাড়ছে। অনিন্দিতা অনেকক্ষণ পর জিভ দিয়ে ঠোঁট ভেজালো। উদ্ভট এসব কথার বিপরীতে কি বলা যায় তার ধারণা নেই। তারপরেও ধীর গলায় বলল, আপনার কি প্রেম করতে মন চায়? ইজান হতবুদ্ধি হলো। হাসি পেলেও কপালে ভাঁজ ফেললো। কিছুটা দ্বিধা কাজ করলো ভেতরে, তবুও কৌতুক স্বরে টেনে টেনে জবাব দিল। অনিন্দিতা থমকালো বুঝি। একরাশ অবিশ্বাস নিয়ে বাম দিকে ঘুরে ইজানের চোখে চোখ রাখলো, বলল, সত্যি? সম্মতিসূচক মাথা দুলালো ইজান। অনিন্দিতা চোখ দুলো বিশাল আকার ধারণ করলো। চাপা স্বরে আবার জিজ্ঞেস করলো, কাউকে পছন্দ হয়েছে আপনার? ইজান এবার যেন খোলা বইয়ের মতন পড়তে পারলো মেয়েটার ভেতরটা। ঠোঁট এলিয়ে সামান্য হেসে সে বলল, বুঝলে কি করে? থমথমে হলো মুখশ্রী। শুভ্র কপালে স্পষ্ট কয়েকটা ভাঁজ পড়ল। নাকটাও সামান্য ফুলে উঠল ক্রোধে। অনিন্দিতা চোখ সরিয়ে নিল। মস্তিষ্ক কাবু করা অযাচিত কিছু চিন্তা। সেই ভাবনা থেকে সে প্রশ্ন করে বসল, কাকে পছন্দ? তোমায় বলবো কেন? অনিন্দিতা এবার নীরব হয়ে গেল। ধর্ম মোতাবেক এবং কাগজে কলমে সব দিক থেকে ইজান তার হাজব্যান্ড। 8-10টা বিয়ের মতো তাদের বিয়েটা না হলেও পবিত্র একটা বন্ধনে তারা দুজনেই আটকা। অনিন্দিতাই কয়েকদিনে সবার সঙ্গে মিশে গেছে, মিশে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যাকে ঘিরে সম্পর্কটা তৈরি হলো তার সঙ্গে এসে মেশার চেষ্টা করলো না। কারণটা কি? ইজান হেলান দিয়ে বসে তপ্ত নিঃশ্বাস ফেললো। নিচু কণ্ঠে ডাকলো, অনিন্দিতা। আনমনা বেখেয়ালি এক স্বর। কি ভাবো? কিছু না। মিথ্যে কথা। ইজান মাথা নুয়ে হাসলো। ঠিক সেই মুহূর্তেই চোখ ঘোরালো অনিন্দিতা। দৃষ্টি আটকালো হালকা কালচে অধরের ওপর। অমন সুন্দর অথচ কেমন পাংশুটে হাসিতে মুগ্ধ দৃষ্টি আটকে রইল। অনিন্দিতা ঘোরের মধ্যে থেকে প্রশ্ন করলো, আপনি কি সিগারেট খান? না, ওসব ছুঁয়ে দেখিনি কখনো,
কিন্তু একবার টেস্ট করে দেখবো ভাবছি। দরকার নেই, একবার খেলে নেশা হয়ে যায়, ভুলেও খাবে না। ইজান হাসি থামিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে। তোমার কথা শুনবো কেন? কে হও তুমি যে আমাকে অর্ডার দিচ্ছ? অনিন্দিতা ভড়কালো না, মুখ বাঁকিয়ে বলল। কে হই সেটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে? অনিন্দিতা থামলো, সেকেন্ড খানেক পর আবার দৃঢ় কণ্ঠে বলল। কাউকে পছন্দ হলে সোজা গিয়ে মামুনিকে বলবেন, মামুনি এমন হাল করবে না। বলতে বলতে সে কেমন করে হাসলো। ইজান দারুণ অবাক হলো, গম্ভীর স্বরে বলল। থ্রেড দিচ্ছ? অবশ্যই, বললেন না পারফেক্ট স্বামী ভক্ত বউ সেজে থাকতে 14 দিন, তারই নমুনা এসব। উঠুন তো, রুমে চলুন, ঘুমাবেন, না হলে সকালে যেতে দেরি হবে। অনিন্দিতা নিচে আগে উঠে দাঁড়ালো, ইজান ঠায় বসে রইল। অনিন্দিতা বুড়ো কুচকে তাকে ইশারা দিল ওঠার জন্য। ইজান নির্বিকার ভঙ্গিতে আর একটু গায়ে লিয়ে বুকে হাত ভাঁজ করে বসে চোখ বুঝল, বলল। যাও, আমি এখানে ঘুমাবো। ইজান এক চোখ খুলল, আবার শুধুমাত্র মেয়েটার প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু মেয়েটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে দুটো চোখই ফট করে খুলে গেল। অনিন্দিতা শক্ত মুখে এগিয়ে এসে ডান হাতটা ধরে টানা শুরু করে, বলে। উঠুন, একদম জেদ দেখাবেন না। ইজান দুর্বোধ্য হেসে উঠে দাঁড়ায়। অমন পুচকে শরীরে মেয়ে কি আর তাকে টেনে তুলতে পারবে? অসম্ভব ব্যাপার স্যাপার। করিডোরের লম্বা বেঞ্চগুলো এক প্রান্তে বসে আছে নিবরাস। রাত দুপুর কয়টা বাজে আন্দাজ করা যাচ্ছে না। খুশির চিকিৎসা চলছে। কি চিকিৎসা নিবরাস বুঝতে পারছে না। ইমার্জেন্সিতে ঢোকানো হয়েছে, কিছু বোঝার জো নেই। নিবরাসের মাথায় বাচ্চাটার কথা ঘুরছে, মানসপটে কেবল সিঁড়ির দৃশ্য ভাসছে, স্রোতধারার মতন রক্ত। নিবরাস ঘিসে চোখ বন্ধ করে ফেলল। তন্মধ্যে ডাক্তার বের হন। নিবরাস উঠে দাঁড়াতে পারে না, তার সেই শক্তিটুকু শরীরে অবশিষ্ট নেই। গায়ের অফ হোয়াইট শার্টটায় রক্ত লেগে আছে। ডাক্তার ওর সামনে এসে দাঁড়ান, প্রশ্ন করেন। আপনি পেশেন্টের হাজবেন্ড, রাইট? নিবরাস থিমে আসা স্বরে প্রত্যুত্তর করে। জি জি। ছোট্ট একটা জবাব দিতে গিয়ে সে বোধ করে তার কণ্ঠনালী রোধে আসছে। প্রথমবারের মতন সে তোতলাচ্ছে, তা আবার হৃদয় নিংড়ানো এক অজানা ভয়। মহিলা ডাক্তার সময় নিলেন। সেই সময়টায় যেন নিবরাসের দম আটকে থাকে। ডাক্তার অনেকক্ষণ পর কুণ্ঠিত স্বরে আওড়ান। আপনার ওয়াইফকে ক্যাবিনে শিফট করা হয়েছে, জ্ঞান ফেরার পর বাকিটা বোঝা যাবে। পেটে আর মাথায় খুব আঘাত পেয়েছে, টাইমলি রক্ত জোগাড় করতে পারাই একটু লাভ হয়েছে। বাট ইউ আর সরি মিস্টার, বাচ্চাটা বেঁচে নেই। তলপেটে এত চাপ লেগেছে। নিবরাসের কান ভন ভন করে ওঠে, চোখ বন্ধ করে মাথা ঠেকায় দেয়ালে। ডাক্তারের কথাও থেমে যায় তার চোখ মুখ দেখে। উনি নিঃশব্দে বিদায় নেন। নিবরাস ঠোঁট কামড়ে বসে রয় একলা। কেবল 2.5 মাস চলছিল, বাবা ডাক সে শুনতে পারল না। কত আশা বুকে চেপে রেখেছিল নিবরাস, সেই আশাগুলো এমন কুৎসিতভাবে নষ্ট হয়ে গেল। রাত পোহালো, স্বচ্ছ উত্তাপহীন সূর্যলোকে চারপাশটা একসময় স্পষ্ট হলো। দীর্ঘ পুরুষালী দেহটা নড়ে চড়ে ওঠে। নিদ্রায় ব্যাঘাত ঘটালো চারপাশের সূক্ষ্ম কোলাহলযুক্ত পরিবেশটা। নিবরাস চোখ খুলে 2 ধারে মাথা ঘুরিয়ে নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে। করিডোরে তখন মানুষের আনাগোনা বাড়ছে। ও সোজা হয়ে বসলো। এরপর কি মনে করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। টালমাটাল কদমে এগিয়ে যায় কেবিনের দিকে। দরজাটা খুলেই হুমড়ি খেয়ে পড়ে এক প্রকার। টেবিলের নিস্তরঙ্গ পরিবেশটাই ভাটা পড়ে তাতে। নিবরাস ত্রস্ত পায়ে বেডের পাশে যায়। শুয়ে থাকা খুশির চোখ দুটো বন্ধ, মাথায় নজর কাড়ার মতো একটা ব্যান্ডেজ বাঁধা। গভীর ঘুমে বোধহয় জাগানো উচিত হবে না। নিবরাস তাই ঘুরে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তৎক্ষণাৎ চোখ খুলল খুশি। আধা আধা দৃষ্টিতে সে অনেকক্ষণ সিলিং পরখ করলো। এরপর আচমকি ফুফিয়ে কেঁদে উঠল। শরীরে চেতনা নেই তেমন। এক হাত কোনো মতে তুলে গাল মুছল একবার। এরপরই আবার ঝরঝর করে নোনা জল গড়িয়ে পড়ল। ওর জ্ঞান ফিরেছে ভোরের দিকে। অথচ জ্ঞান ফেরার পর সে নিবরাসকে কাছে পায়নি। হাতটা শেষমেশ এসে ঠেকলো পেটের কাছটায়। অমনি খুশির নিঃশ্বাস আটকে এলো। নিবরাসকে সে কি জবাব দিবে? অনিন্দিতা নৈশব্দে রুমে ঢুকে ইয়াকুবের পায়ের কাছটায় বসে মৃদু গলায় ডাকে, বাবা, বাবা, আপনি কি জেগে আছেন? ইয়াকুব চোখ মেলে তাকালেন ধীরে সুস্থে। না চাইতো হেসে ফেলে বললেন, আছি। বাবা, আমি অ্যাডমিশনের জন্য কোচিং এ ভর্তি হতে চাচ্ছি, দোয়া করবেন। ইয়াকুব খানিকটা অবাক হলেন। কে যাচ্ছে সঙ্গে? আপনার ছেলে। আর কে? নিজ থেকে নিয়ে যাচ্ছে? কিছুটা, কিন্তু কোচিং এ ভর্তি হওয়ার ইচ্ছাটা আমার ছিল। সে এত সহজে তোমার ইচ্ছা পূরণ করতে রাজি হলো? ইয়াকুব হাসি মুখেই প্রশ্ন করলেন। অথচ অনিন্দিতার হাস্যোজ্জ্বল মুখটা এর প্রশ্ন শুনে কিঞ্চিত দমে গেল। মাথা নুয়ে তার অগোচরে মুখ বাঁকালো একবার, পরপরই আবার মাথা তুলে বলল, হ্যাঁ, সে খুব ভালো কিনা? আমার 3 ছেলে খুব ভালো, আমি জানি।
কামিনী ওদের ঠিকঠাকভাবেই মানুষ করেছে। অনিন্দিতা এ কথার পিঠে নিশ্চুপ রইল। তারপর উঠে দাঁড়িয়ে আরেকবার বিদায় নিয়ে বেরোনোর জন্য উদ্যত হলো, কিন্তু দরজার কাছটায় আসতে সুজলা মুখোমুখি হয়ে এসে দাঁড়ালেন। গম্ভীর চোখ মুখে অনিন্দিতাকে আপদমস্তক পরখ করে তিনি প্রশ্ন করলেন, সকাল সকালে তো তৈরি হয়ে কই যাও? অনিন্দিতা সামান্য হাসার চেষ্টা চালিয়ে বলল, কোচিংয়ে ভর্তি হতে যাই। সুজলার কপাল কুঁচকে এলো। পড়াশোনার সঙ্গে সংসার সামলাবে কিভাবে শুনি? শুভ্র চেহারায় ঘোর অমানিসা নামলো এবার। এই কথার পিঠে অনিন্দিতা কেবল চুপসানো মুখে দাঁড়িয়ে রইল। সুজলা কেমন যেন তাচ্ছিল্য করে হাসলেন। হাতের নাস্তা সমেত ট্রেটা নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে চাপা গলায় বললেন, দুটো একসঙ্গে সামলানো চারটিখানি কথা না। এখনো তো সংসারের হাল পুরোপুরি ধরতেই পারোনি। তুমি নাকি আবার এই বাড়ির বড় বউ। ইয়াকুবের কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সুজলার এত সাংসারিক কথাবার্তা তার পছন্দ হলো না। কিছু বলার পূর্বে অনিন্দিতা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইয়াকুব লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে দমিয়ে ফেললেন। ইজান আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ চালাচ্ছিল। আশ্চর্যজনক ব্যাপার, সে আগে রোজ চুল ব্রাশ করে বেরোতো, কত ড্যাশিং লাগতো, কিন্তু আজ কেন যেন এই পরিপাটি রূপ তার নিজের কাছেই ভালো লাগছে না। একদিনে অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। বিরক্ত হয়ে সে একসময় ব্রাশটা ছুঁড়ে ফেললো। ঘুরে দাঁড়াতেই দেখলো অনিন্দিতা ভাবুক চিত্তে ঘরে ঢুকছে। পরনে সাদা আর গোলাপি রঙের মিশেলের একটা ড্রেস। চোখ মুখ অত্যাধিক পরিমাণে বিরস, প্রাণহীন, অথচ একটু আগেও তাকে সকালের স্বচ্ছ সূর্যলোকের মতো সুন্দর আর ঝলমলে দেখাচ্ছিল। ইজান গলা ছেড়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। কাজ হলো বটে। বড়ই অনিচ্ছা নিয়ে চোখে তুলে তাকালো অনিন্দিতা। এরপরে কি যেন মনে পড়ছে। এমন ভঙ্গিতে তটস্থ পায়ে এগিয়ে এলো, ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়িটা হাতে তুলল। পুরোটা সময় নির্বাক বনে রইল ইজান। শেষ বেলায় বাম হাতে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, মন খারাপ? অনিন্দিতা জবাব দিল না। সকল মনোযোগ স্থির রাখে ঘড়ি পড়া নয়। ইজান লম্বা দম টানে, বলে, কথা বলছো না কেন? হঠাৎ কি হলো? কিছু হয়নি। কোথায় গেছিলে একটু আগে? বাবার রুমে। এত জলদি চলে এলে যে? আমি তো ভাবলাম বাবার সঙ্গে ঘন্টাখানেক গল্প করবে। সামান্য বিদ্যুৎ মেশানো স্বর, অথচ অনিন্দিতার ভেতর কোনরূপ বেকার নজরে এলো না। সে আগের মতোই নির্বিকার চিত্তে জবাব দিল, আপনার চাচি খাবার নিয়ে এসেছে, তাই বের হয়ে এসেছি। ইজানের বুড়ো বাকিও প্রশ্ন করলো, কেন থাকলে না কেন? অনিন্দিতা ঘড়ি পড়ানো শেষ করে চোখ তুলে তাকায়। তার চোখ মিলিত হয় ইজানের দৃষ্টিতেও প্রশ্ন। অথচ অনিন্দিতা দৃষ্টিযুগল শান্ত, যেন স্রোতহীন কোনো নদী। তবে কিছুটা দ্বিধা মিশে আছে সেই নদীর জলে। অনিন্দিতা জবাব দিল না, বিপরীতে কেবল শব্দ করে শ্বাস ফেলল। কোচিং সেন্টার থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইজান। মুখের ওপর থাকা মাস্কটা আর একটু টেনে টুনে নেয়। চোখের সানগ্লাসটা এক ফাঁকে ঠিক করে। পাশে দাঁড়ানো অনিন্দিতার মন মেজাজ খুশ বর্তমানে। তাকে দেখতে অনেকটাই প্রাণবন্ত লাগছে। সবচেয়ে সুন্দর লাগছে ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখাটা দেখতে। সানগ্লাস পরে একটা লাভ হয়েছে। ইজান ধরা পড়ার ভয় ছাড়াই মেয়েটাকে একধানে দেখতে পাচ্ছে। দুজনকে এমন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শরৎ বলে উঠল, এখন কোথায় যাবেন ভাই? প্রশ্নটা শুনে দৃষ্টি সরাই ইজান চাপা স্বরে বলে, মুনি মাসুক, তুই অনিন্দিতাকে বাড়ি পৌঁছে দিবি। শরৎ মাথা দুলালো। অনিন্দিতা তন্মধ্যেই গাড়িতে উঠে বসলো। কাল বৃষ্টি ছিল, অথচ আজকের দিনটা কেমন উত্তপ্ত। একটু আধটু উত্তাপ আশপাশ লাগছে অনিন্দিতার। ইজান গাড়ির কাছটা এসে দাঁড়ালো। শেষবারের মতন একবার কোচিং সেন্টারের দিকে চোখ ফেলতেই তাজ্জব বনে গেল। শররের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন করল, এই শরৎ, এই মেয়েটা এখানে কি করে? শরৎ নিজেও তবদা খেল। পরপরই স্বাভাবিক গলায় বলল, মির্জা সাহেবের মেয়ে এটা। তা তো জানি, কিন্তু এ এখানে কি করছে? কি করবে আর ভাই, হয়তো ভাবির মতো ভর্তি হতে এসেছে। ইজান নাকমুখ কুচকে বলল, থুর, দেখে কি এত ছোট মনে হয় নাকি মেয়েটাকে? শরৎ মাথা চুলকে বলল, কি জানি ভাই, মেয়ে মানুষের বয়স বোঝা যায় না। সারা ব্যস্ত পায়ে বের হয়ে মুখে মাস্ক পরল। তাকে মাস্ক পরতে দেখে ইজানের ভুরু সামান্য কুচকালো। তারপরেই আবার সে চোখ সরিয়ে মনে মনে নাউজিবিল্লাহ পড়ল। পরনারীর দিকে এভাবে তাকানোটা একদমই উচিত নয়। সে শরৎকে নিচু গলায় ধমকে বলল, হাঁ ভাতের মতো তাকিয়ে আছিস কেন? চোখ সরা। শরৎ চোখের সঙ্গে সঙ্গে শরীরটাও সরিয়ে নিল অন্য পাশে। সরে গিয়ে মনিমকে কল লাগালো। ইজান তখন গাড়ির দিকে ঘুরে দাঁড়ালো। আচানকই গ্লাসের কাছটায় দুহাত রেখে মাথা ঝুঁকালো। জানালার ধারে বসে থাকা অনিন্দিতা হকচকিয়ে মুখ পেঁচিয়ে নেয়, বলে, কি চাই? মাস্কটা খুলে দাও তো। আপনার হাতে কি হয়েছে? এত প্রশ্ন করো কেন? খুলে দাও।
চোখ রাঙালো ইজান। পরপরই সে নিজেই বোকা বনে গেল। সানগ্লাস পরে সে চোখ রাঙাচ্ছে, অদ্ভুত। ও আবার তাড়া দিল, এই মেয়ে, জলদি মাস্কটা খুলে দাও, গরমে অদৃষ্ট হয়ে যাচ্ছি। অনিন্দিতা মুখ কুচকে হাত বাড়িয়ে মাস্কটা নামিয়ে দিল। অমনি তার গোপ যেন লাফিয়ে বেরোলো। সে এক হাতে গোপ ঘোরালো এবার, তাতেও কেমন একটা গর্বিত ভাব, যেন মহান কোনো কাজ এটা। অনিন্দিতা আশ্চর্য বনে দেখে যায় তার প্রতিটা কাজ কারবার। পরপরই প্রলম্বিত নিঃশ্বাস ফেলে নিচু কণ্ঠে বলে, বাড়ি যাব। ইজান শুনলেও প্রতিক্রিয়া দিল না। এই, এখানে কি ছেলে মেয়ে একসাথে ক্লাস হয়? অনিন্দিতা পড়ল মহাবিপাকে। সেই বিপাক থেকেই সে মাথা দুলিয়ে জবাব দিল, মনে হয় রাতুলও তো ভর্তি হয়েছে। ছেলে মেয়ে যদি একসঙ্গে ক্লাস নেয় তাহলে এখানে পড়ার কোনো দরকার নেই। অনিন্দিতা বিস্ময়ে ফেটে পড়লেও পর মুহূর্তেই আটকে ওঠে। সে কি, কেন? মাত্রই তো এতগুলো টাকা দিয়ে ভর্তি হলাম। ইজান অসন্তোষ গলায় বলল, গেলে টাকা যাক, বেটা লোকের সঙ্গে তোমার ক্লাস করতে হবে না। কম বয়সী ছেলেগুলোর মাথায় দোষ আছে, এরা সুন্দরী মেয়ে মানুষ দেখলেই লাইন মারতে আসবে। অনিন্দিতা তবদা খেল। হুট করে আকাশ থেকে পড়লে যেমন অনুভূতি হবে তেমনটাই এই মুহূর্তে অনুভব করলো অনিন্দিতা। সে বাকরুদ্ধ বনে রইল কয়েক পল, তারপর আবার দৃঢ় গলায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, কম বয়সী ছেলেগুলোর খালি দোষ না, আর আপনি নিজে যে বিবাহিত হয়ে আরেকজনকে পছন্দ করে বসে আছেন। ভিমড়ি খেল যেন, তবে প্রকাশ করল না। নাকমুখ কুচকে ঘোর বিরোধিতা করতে শাসিয়ে উঠল। খবরদার আমার উপরে আঙ্গুল তুলবে না। আমি ফুল বিবাহিত পুরুষ না, আমি হচ্ছে হাফ বিবাহিত পুরুষ। দ্যাট মিনস শুধুমাত্র কাগজে কলমে আমি ম্যারিড। বউয়ের আদর যত্ন কিছুই পাচ্ছি না এখনো। কিন্তু তুমি হচ্ছে ফুল বিবাহিত, তোমার সব ইচ্ছা তোমার স্বামী পূরণ করে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো এবার? অনিন্দিতা স্তব্ধ, বেমোর, চোখের পলকও পড়ল না এই অত্যাধিক বিস্ময়ের তোপে। অথচ ইজান স্বাভাবিক, চোখ মুখে কৌতুক খেলা করছে। তবে সেটা অনিন্দিতা বুঝতে পারল না। সে অনেকক্ষণ পর ফুঁসে উঠে বলল, দাঁড়ান, আমি মামুনিকে গিয়ে আজ সব বলবো। ঠিক আছে। ইজান সরে দাঁড়িয়ে মুখের উপর মাস্ক টানল। মনিম এসে গেছে গাড়ি নিয়ে। শরৎকে ইশারায় গাড়িতে উঠতে বললে সে অন্য গাড়িতে উঠে পড়ল। হিমেল নাকি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। মনিম গেছিল দেখতে। কাঁথামুড়ি দিয়ে শুয়েছিল পুরো দিন। সেই গল্প শোনাতে শোনাতেই মনিম ড্রাইভ করছিল। তন্মধ্যে হঠাৎ ইজান ব্যস্ত গলায় বলল, এই স্পিড কমাতো। মনিম হকচকিয়ে উঠে স্পিড কমায়। ভিউ মিররে তাকিয়ে শুধায়, কি হয়েছে ভাই? দেখতো ওগুলো গোলাপ না? ইজান আঙুল তাক করে বাইরের দিকে ইশারা করলো। মনিম তা অনুসরণ করে তাকালো, জবাব দিল, জি ভাই। ইজান পাঞ্জাবের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো। চকচকে 1000 টাকার নোট মনিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বিকেলের আগে ওগুলো বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবি। মনিম অবাক হয়ে প্রশ্ন করে, বাড়িতে? ইজান দুই পাশে ঘাড় নাড়ালো, শুধরে দিয়ে বলল, তোর ভাবির কাছে। দুই মানবীর মুখে কথা নেই। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ একই ভঙ্গিমায় বসা নিবরাস। মাঝখানে একবার ডাক্তার এসে চেক আপ সেরে গেছেন। খুশির মাথার চোটের চেয়ে পেটেরটা বেশি, ওখানটায় নাড়াতেই পারছে না সে। তার উপর মিসক্যারেজ। মেয়েটার মানসিক অবস্থা ঠাউর করেই ডাক্তারের বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। কিন্তু সবটাই উপরওয়ালার মর্জি। খুশি শূন্য উপরের দিকে তাকিয়ে আছে। একসময় নিজের সঙ্গে যুদ্ধ শেষে কেমন ধরা কণ্ঠে ডাকলো, নিবরাস। নিবরাস উদাসীন চোখে তার দিকেই চেয়েছিল। জবাবে সে মৃদুস্বরে নিজের উপস্থিতি জানান দিল। খুশি কি বলবে ভেবে পেল না। এবারও সে সময় নিল। মিনিট 2-1 খুঁয়ে টেনে টেনে উচ্চারণ করলো, একটু এগিয়ে এসে কপালে ঠোঁট ছোঁয়াবেন প্লিজ, আমার অশান্তি লাগছে। নিবরাস নির্বিকার চিত্তে মুখে এগোলো। কেমন দায়সারাভাবে ঠোঁট ছোঁয়ালো ব্যান্ডেজে মোড়ানো কপালটার উপর। খুশি প্রথমবার তার স্পর্শ অনুভব করতে পারল না। তবুও মনকে মিছে মিছে সান্ত্বনা দিল। নিবরাস আছে, তার পাশে আছে। 4 দিন হাসপাতাল থেকে আজ ফেরার পালা। খুশি দম ধরে বেডের ওপর বসে আছে। নিবরাস ব্যাগে কাপড় ভরছে। 4 দিন থাকার বদলতে বেশ ভালোই জামা কাপড় এখানে আনতে হয়েছে। সেগুলো নিঃশব্দে কোচকাচ করে থামল সে। এরপর মৃদু গলায় বলল, হুইল চেয়ার আনতে হবে। খুশি ঘোর কাটার মতোই চমকে ওঠে। মিহি গলায় জবাব দেয়, লাগবে না, হাঁটতে পারবো। নিবরাস ছোট্ট করে প্রত্যুত্তর দেয়। আচ্ছা। অথচ করিডোরে পা ফেলতেই খুশির শরীর টলটল। মনে হলো পা দুটো অবশ্যই আসছে। সে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। নিবরাস সাথে সাথে প্রশ্ন করে, খারাপ লাগছে? অথচ সে একটিবারের জন্য হাত বাড়িয়ে মেয়েটাকে বুকে টানল না। খুশি শত বেখেলেও তার আচরণের এই আমল পরিবর্তন ঠিকই লক্ষ্য করলো। আর তাতেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। নিবরাসের এমন হুট করে পাল্টে যাওয়া কি অস্বাভাবিক কিছু?
হয়তো না, বাচ্চাটা তো তারও ছিল, সে ছিল দুজনার অংশ। তাকে হারিয়ে খুশির ভেতরটাই যেমন গুড়িয়ে যাচ্ছে, নিবরাসেরও তেমনটাই হওয়া স্বাভাবিক নয় কি? খুশি বেশি বেশি ভাবছে বোধহয়। ও দেয়াল ধরেই একা একা এগিয়ে চলল। হাসপাতালের সামনেই গাড়ি রাখা। নিবরাস ড্রাইভিং সিটে উঠে বসলো। খুশি ফ্রন্ট সিটে উঠে বসতেই খেয়াল এলো পায়ের কাছটায় কয়েকটা ব্যাগ পড়ে আছে। ও ঝুঁকে ব্যাগগুলো হাতে নিল। সেগুলো খুলতেই ও স্তব্ধ বনে গেল। বাচ্চার কাপড় ব্যাগের ভেতর। খুশি ধরে দেখবার আগেই ব্যাগগুলো এক প্রকার ছিনিয়ে নিল নিবরাস। কপালে গাঢ় ভাঁজ ফেলে জলদ গম্ভীর গলায় বলল, এগুলো রাখো, সিট বেল্ট বাঁধো জলদি। বলতে বলতে সে ব্যাগগুলোও পেছনে ছিটে ছুঁড়ে মারল। খুশি হতবিহ্বল চোখে কেবল তার স্পষ্ট পরিবর্তন দেখে গেল। সে কি বলবে? কথা বলার মুখ তো তার অবশিষ্ট নেই। কোচিংয়ের ছেলেমেয়েদের ক্লাস টাইম আলাদা। খবরটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিন্দিতা। না হলে দেখা যেত এ যেন সত্যি সত্যি তাকে ওখানে পড়তে দিচ্ছে না। ভাগ্য ভালো এমনটা হয়নি। আজ ওর প্রথম ক্লাস। শিয়ার পা আছে বলে তেমন নার্ভাসনেস ভেতরে কাজ করছে না। সকাল থেকে তার পিছু পিছু ঘুরঘুর করছে আমিন। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অনিন্দিতা খেয়াল করলো সব প্রশ্নই তার বান্ধবী অর্পাকে ঘিরে করা। তবে সেই ব্যাপারে ইয়ামিনকে সরাসরি কিছুটা জিজ্ঞেস করতে পারছে না। অনিন্দিতা তখন রেডি হয়ে বইপত্র ব্যাগে ঢোকাচ্ছিল। তখনই খোলা দরজায় ঠকঠক আওয়াজ করলো ইয়ামিন। হাস্যোজ্জ্বল মুখে প্রশ্ন করলো, ভাবিমণি আসবো? অনিন্দিতা এক ঝলক তাকে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিল। ক্ষীণ গলায় বলল, আসো। তোমায় রোজ আমি দিয়ে আসবো, ভাইয়ের থেকে পারমিশন নিয়েছি। অনিন্দিতা চমকালো। ড্রাইভার তো আছে, তাহলে তুমি কেন শুধু শুধু সময় নষ্ট করবে? বিকালবেলা আমি ফ্রি থাকি ভাবিমণি, মানা করো না। একটু বাইরে গেলে আমার নিচেরও ফ্রেশ লাগবে। অনিন্দিতা অসন্তোষ গলায় বলল, একদম না, তোমার ভাইয়াকে আমি বলবো। ইয়ামিনের মুখ ছোট হয়ে আসে। কাতর অনুরোধের স্বরে বলে, প্লিজ ভাবিমণি প্লিজ, আজকের দিনটা অন্তত যাই। দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি, কাপড় চেঞ্জ করতে পারবো না। অনিন্দিতা তাকে একবার আপাতমস্তক পরখ করলো। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে যাচ্ছে। ইয়ামিন চোখ থেকে চশমা নামালো সহসা। চুল ঠেলে ঠিক করতে করতে বলল, দেখো তো ভাবিমণি কোনটাই সুন্দর লাগছে, উইথ চশমা আর উইদাউট চশমা? অনিন্দিতা ঠোঁট চেপে অল্প হেসে বলল, দুইভাবেই সুন্দর দেখায়। ইয়ামিন আপ্লুত হয়ে ওঠে। খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাঙ্কস ভাবিমণি, ভেরি ভেরি থ্যাঙ্কস। অর্পা রিক্সা থেকে হুড়মুড় করে নেমেই একটা জবরদস্ত দৌড় লাগানো চিন্তা করছিল। কিন্তু ভাড়া মিটিয়ে মাটিতে পা রাখতে কেউ একজন সামনে এসে পথ রুখে দাঁড়ালো। তা আবার টিপটাপ বেশভূষায়, একদম বাবু সেজে। অর্পা তাকে মাথা থেকে পা অবধি দেখে ক্রোধে ফেটে পড়ল। দাঁতে দাঁত চেপে শুধালো, আবার চলে এসেছেন? জি অপরূপা, অনেকদিন হয়ে গেছে আপনাকে দেখি না, কেমন আছেন? এতক্ষণ ভালোই ছিলাম, আপনাকে দেখে সে ভালো থাকায় ভাটা পড়েছে। শানিত কণ্ঠের এহেন তিক্ত বাণী ক্ষতবিক্ষত করল ইয়ামিনের সদ্য প্রেমে পড়া মনটাকে। খুশিতে ঝলমলের চেহারাটা নুয়ে এলো মন খারাপের তোপে। কুণ্ঠিত স্বরে বলল, এমন নির্দয়ের মতো কথা বলবেন না প্লিজ। অর্পা ক্ষীণ গলায় ধমকে ওঠে, সামনে থেকে সরো। ইয়ামিন সঙ্গে সঙ্গে মুখ কুচকে বলে, আপনি করে বলুন, আপনার মুখে তুমি ডাকটা অত মানায় না। অর্পা বড় বড় চোখে তাকায়, অবিশ্বাস্য দৃষ্টি। ছেলেটাকে সে ভদ্রসভ্য ভেবেছিল, কিন্তু এমন চূড়ান্ত পর্যায়ের বেয়াদবতা আন্দাজি করতে পারেনি। সরবে নাকি না? ক্ষিপ্ত স্বর। শ্যামলা মুখশ্রীতে রাগ ফুটে উঠেছে। ইয়ামিন বুঝল অবস্থা বেগতিক, তাই একপাশে সরে যাওয়ার জন্য রাস্তা করে দিল। দাঁত বের করে হেসে বলল, যান, আবার দেখা হবে। অর্পা জ্বলন্ত চোখে তাকালো। এরপরই গটগট পায়ে ছেলেটাকে ফেলে চলে গেল। কোচিং দোতলায় সিঁড়িতে পা ফেলতে পায়ের গতি ধীর হয়ে আসে অর্পার। চোখ মুখ নরমভাবে স্পষ্ট ফুটে ওঠে। ইয়ামিন ছেলেটা এত অদ্ভুত কেন? সে কেন অর্পার কাছে আসে? অর্পা চায় না নিষিদ্ধ কোনো কিছুর দিকে ঝুঁকতে, আর সে নিষিদ্ধ কোনো কিছু হলো ইয়ামিন নিজে। ইয়ামিনের হাসি হাসি মুখ, কৌতুক স্বর, চশমার আড়ালে থাকা কালো চোখ দুটো খুব ভিন্ন। বিপরীতে দাঁড়ানো মানুষকে আকৃষ্ট করতে পারবে খুব সহজে। বয়সে সে অর্পা ছোট হলেও দেখতে বড়। উচ্চতা, স্বাস্থ্য সবই নজর কাড়বার মতো। শরৎ গাড়ির দরজা খুলে সরে দাঁড়ালো। অনিন্দিতা দ্রুত গাড়িতে বসেই বলল, চলুন ভাইয়া। শরৎ বাইরে থেকেই জবাব দিল, ভাই আসুক। অনিন্দিতা অবাক স্বরে জিজ্ঞেস করল, উনি এসেছে? হ্যাঁ ওই তো ভাই। বলতে বলতে ইশারা দিল শরৎ। অনিন্দিতা সেদিকে তাকাতেই থমকে গেল। ইজান দাঁড়িয়ে, মুখে মাস্ক। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। একটা মেয়ের সঙ্গে কথা বলছে। মেয়েটা তাদের ক্লাস নিয়েছে আজ। সারা মির্জা নাম। বড্ড হাসি হাসি মুখ মেয়েটার। অজানা কারণে অনিন্দিতার ভেতরটা জ্বলে গেল বুঝি। তবে দৃষ্টির হেরফের হলো না একটু।
অক্ষিযুগল প্রকট করে সে চেয়ে রইল তাদের দিকে, কিন্তু শরৎ ভরকালো, ভুল জায়গায় ইঙ্গিত দিয়ে দিয়েছে। ভাই তো নেমেছিল এক দরকারে, মেয়েটার সঙ্গে কথা বলা শুরু করেছে কখন? শরৎ দ্রুত গাড়িতে উঠে বসলো। কিছু বলার আগে অনিন্দিতা গম্ভীর গলায় প্রশ্ন করে, মেয়েটা ওনার কি হয় ভাইয়া? কোন মেয়ে ভাবি? এবার দরদর করে ঘাম ছুটল শরতের কপাল বেয়ে। অনিন্দিতা তীর্যক গলায় ফের প্রশ্ন করলো, যার সঙ্গে দাঁড়িয়ে আপনার ভাই কথা বলছে। শরৎ জিভ কাটে, বুঝতে পারে মামলা অন্যদিকে গড়িয়েছে। ও তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়ে। নাউজুবিল্লাহ ভাবি, তেমন কিছু না। আপনার ভাইকে আসতে বলুন, আমার মাথা ধরেছে, বাড়ি যাব। দৃঢ়স্বর। শরৎ অসহায় চোখে তাকালো একবার, এরপরই জানলা গলিয়ে মিনমিনে গলায় ডাকলো, বাই বাই। রাস্তার কোলাহলের মধ্যে এই ডাক অতি নগণ্য। শরৎ নিজেই নিজের কণ্ঠ শুনতে পেয়েছে কিনা সন্দেহ, তবুও সে এমন করে আরো দুবার ডাকলো। শেষবারের সময় ইজানের নজর এদিকে পড়ল। সঙ্গে সঙ্গে সে মেয়েটা থেকে বিদায় নিয়ে ছুটে গাড়ির দিকে এগিয়ে এলো। দ্রুত গাড়িতে উঠে বসে হাত ছেড়ে বসলো। মাস্ক নামিয়ে পাশ ফিরতেই দেখলো অনিন্দিতা মুখ ঘুরিয়ে বসে আছে। ইজান মাথায় গেল, পরখ করলো মেয়েটার শক্ত চেহারা। কোনো কারণে ক্ষেপে আছে কি কে জানে। সে এবার শরতের দিকে তাকালো। শরৎ ভিউ মিরর দিয়ে কেবল ইশারা দিচ্ছে, মুখ ফুটে কিছুই বলতে পারছে না। ইজান বিরক্ত হয়ে মুখ ঝামটা মেরে চোখ সরালো, গমগমে গলায় বলল, বাড়ি চলো জলদি, ভালো লাগছে না। ইজান এবার অনিন্দিতার দিকে ফিরে নিচু কণ্ঠে প্রশ্ন করলো, কেমন হলো প্রথম ক্লাস? অনেকক্ষণ সময় পর নিষ্প্রাণ স্বরে জবাব ভেসে এলো, ভালো। পুরো রাস্তার কোনরূপ বাক্য বিনিময় হলো না। ইজান হাঁসফাঁস করছিল সারাক্ষণ। মেয়েটা অমন মুখ ফিরিয়ে রেখেছে কেন সে ভেবে পাচ্ছিল না। কামিনী হাত বাড়িয়ে মেয়েটার মাথা কোলের ওপর আনলেন। মাথার ওপর থেকে ওড়না সরিয়ে বাদামি চুলের ফাঁকে হাত গলিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে মা, এমন মন খারাপ করে আছিস কেন? অনিন্দিতা কোলে মুখ গুজে পড়ে রইল। ইয়াকুব একপাশে গভীর ঘুমে, অন্য পাশে কামিনী বসে আছেন। রাতের খাবার দাবারের পাট চুকিয়ে অনিন্দিতা সোজা তার কাছে এসেছে। নতমস্তকে বসেছিল এতক্ষণ। কামিনী তার নীরবতায় আরো উৎকণ্ঠ হলেন। ব্যাকুল কণ্ঠে তা প্রকাশ করে বললেন, মামনিকে বল কি হয়েছে, ইজান কিছু বলেছে? অনিন্দিতা আরেকটু এটে গেল তার সঙ্গে। অনেকক্ষণ পর নাকটানার আওয়াজ কানে বাড়ি খেল। কামিনী হকচকালেন। অনিন্দিতা মুখ লুকিয়ে ধরা গলায় বলল, মামনি, তোমার ছেলে এক মেয়েকে পছন্দ করে, তুমি আমাকে বিদায় করে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। ছোটখাটো একটা বজ্রপাত ঘটল বুঝি, তাও আবার বাসটা পড়ল সোজা কামিনীর মাথায়। ভদ্রমহিলা এহেন কথা শুনে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, মুখে রা নেই। উনি টেনে অনিন্দিতাকে তুললেন, সোজা করে বসিয়ে বিভ্রান্তি ভরা গলায় বললেন, কি কি বললি? অনিন্দিতার অক্ষিকোটর টলমলে। নোনা জল উপচে পড়বে যে কোনো সময়। যে সংসার সে বাঁধেইনি, সেই সংসার ভাঙা তারা তো দুঃখ কেন পাচ্ছে সে জানে না। শুধু মনে হচ্ছে জীবনটা বিভীষিকাময়, খুব পীড়াদায়ক। অনিন্দিতা সিক্ত নয়নে চেয়ে থেকে বলল, সত্যি বলছি মামনি, বিশ্বাস না হলে তাকে গিয়ে জিজ্ঞেস করে নিও, কিন্তু তার আগে আমাকে বিদায় করো। কামিনী বিস্ময় ভুলে ক্ষিপ্ত হলেন। এবার কটমট করে রাগান্বিত স্বরে বললেন, যদি এসব সত্যি হয় তাহলে ওর সঙ্গে তোকে আমি থাকতেই দেব না। অনিন্দিতা ওড়নার মাথা দিয়ে চোখ মুছল। পরপরই সে ঠোঁট ভেঙে কান্না আটকালো। সে কোথায় যাবে? আবার মামার বাড়ি? তার ঠাঁই হবে ওখানে? মামা তো তাকে দোষারোপ করবেন। কামিনী এবার দৃঢ় শক্ত মুখে বললেন, তুই আজ গেস্ট রুমে ঘুমাবি, ওর সঙ্গে থাকা লাগবে না। গেস্ট রুমটার বিছানাটা নরম তুলতুলে, যে কোনো সময় গালিয়ে দিলে এক ঝাঁক ঘুম পড়েই ঘিরে ধরবে, এরকম আরামদায়ক সেই বিছানার গদি। কিন্তু সেই বিছানায় শুয়ে অনিন্দিতা ঘুমোতে পারল না, বরং সে অনেকক্ষণ মুখ চেপে বসে কান্না আটকে রাখলো। হাত দিয়ে মুখ চেপে রাখার ক্ষণে হেসকিয়ে উঠল বার কয়েক, অথচ সে দমল না। চোখ থেকে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়তে দিল না। একসময় শুয়ে পড়ল। রুমটায় ঘুটঘুটে অন্ধকার, অন্য সময় হলেও ভয়ে কুপকাত হয়ে যেত। কিন্তু আজ যেন সে জাগতিক সবকিছু থেকে ছিটকে পড়েছে। সে কালই চলে যাবে মামার বাড়ি, আর কখনো এই বাড়িতে পা ফেলবে না। ইজানের সামনে তো ভুলেও পড়বে না। সে বিয়ে করুক তার পছন্দের মানুষকে, সুখে থাকুক, কিন্তু অনিন্দা যেন সেই সুখ দেখতে না পারে, তার সহ্য হবে না। এখনও এসব ভেবে সহ্য হচ্ছে না। ইজান রুম থেকে বেরোলো একসময়। মেয়েটার কোনো খোঁজ খবর নেই। রাত 1টা বাজতে চললো। সবার রুমে দরজা আটকানো। ইজান কোথায় খুঁজবে তাকে? ও দ্রুত ফোন তুলে কল লাগায়। নাম্বার সেভ করা হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে। প্রথমবারের মতন কল দিচ্ছে আজ, কিন্তু তার রুমের ভেতর থেকে রিংটনের শব্দ শোনা গেল। ইজান চরম হতাশ হয়ে রুমে ফিরে এলো আবার। কাল সকালে তাকে একটা সমাবেশে যেতে হবে। এখন ঘুমানোটা অত্যাধিক জরুরি। ভোরের আগেই 2 রুমের 2 মানবিক ঘুমের রাজ্যে ডুব দিল।
দুজনেই রাতটা কাটালো ছটফট করে অশান্তিতে, অথচ কেউ কাউকে বুঝতে অবধি দিল না তা। খুব অদ্ভুত তাই না? ইজান মুক্তমনা মানুষ, চাপা স্বভাবের মানুষ সে মোটেও নয়। সেই কারণে হৃদপ্রাচীরের আশপাশটায় নিত্য নতুন অনুভূতির অস্তিত্ব সে নিজের কাছে অস্বীকার করে না, কখনো করবেও না। সে বুঝতে পেরেছে সে খুব অনিচ্ছাকৃতই একটা মেয়ের প্রেমে পড়েছে। সেই মেয়েটা তার চাইতেই পাওয়া বউ। কামিনী খুব সকালে উঠলেও ছেলের নাগাল পেলেন না। সে তড়িঘড়ি করে 8টার দিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন বাড়ির সবাই তখনও জাগেনি। কামিনী জোর গলায় বার কয়েক ডাকলেন, ইজান কথা আছে, শুনে যাও। ইজান শুনেও মানল না, বেরোতে বেরোতে ব্যতিব্যস্ত গলায় বলল, সরি মামুনি, রাইট নাও হাতে একদমই টাইম নেই, এসে কথা হবে। কামিনী তাকে আরো কয়েকবার ডাকতে গিয়েও আটকে গেলেন। এমন একটা জঘন্য বিষয়ও যে তার ছেলে ঘটাবে তা তার কল্পনাতীত ছিল। রাত থেকে তার মনটা বিষিয়ে আছে, তিনি ভেবে পাচ্ছেন না কি করবেন। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অনিন্দিতার জীবনটাকে তিনি এমনভাবে গুড়িয়ে না দিলেও পারতেন এই ভেবে। আজ হিমেল ড্রাইভিং সিটে বসা, অনেকদিন পর সে আজ দেখা দিয়েছে। ইজানকে দেখতে পেয়ে সে অদূর হতে সালাম দেয়। ইজান গম্ভীর চোখে তাকে পরখ করে সালামের জবাব দেয়। গাড়িতে উঠে বসে বলে, কিরে, দেখা সাক্ষাৎ নেই যে তোর? এতই ব্যস্ত হয়ে গেছিস নাকি? নিজের কোনো দলটল বানাচ্ছিস না তো আবার? কথা যা শুনে ঢোক গিলে হিমেল থতমতও খায়, তবুও মুখে কৃত্রিম হাসি টেনে বলে, অসুস্থ ছিলাম ভাই। তন্মধ্যে শরতের দেখা মিলল। সে ছুটতে ছুটতে এসে ফ্রন্ট সিটে উঠে বসলো। বসে সে হাঁপাতে হাঁপাতে সর্বপ্রথম ইজানের উদ্দেশ্যে প্রশ্ন করল, ভাই কালকে আপনি ওই মির্জা সাহেবের মেয়ের সঙ্গে কি কথা বলেছিলেন? ইজান হাই তুলছিল। ঘুমের রেশ এখনো কাটানি, কাটবেও বা কী করে? সে ঘুমিয়েছে 3 ঘন্টা মাত্র। শরতের এমন আচানক অপ্রাসঙ্গিক প্রশ্ন ইজানের কপাল সংকুচিত হলো। খানিকটা সন্ধিহান গলায় বলল,